প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য 10 নম্বর স্কুল পেজ নম্বর 435, সেখানে বিভাগ ক, খ, গ এবং ঘয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই 4টে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো। তো 10 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে 20টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে 20 নম্বর। তো প্রথম দেখো, আচ্ছা এই প্রশ্নোত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, আমাদের ডেসক্রিপশনে দেওয়া হয়েছে লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলের, সেখানে যুক্ত হবে, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। তো একের দাগে কি প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের প্রশ্ন, হোয়াট ইজ দ্য থার্ড স্টেট নামক ইস্তাহারটি প্রকাশ করেন? এটা হবে ABCS, অপশান সি। এরপর আছে ফরাসি বিপ্লবের বেশ কয়েক বছর আগেই জনগণের সার্বভৌমত্ব ঘোষণা করেন? রুশো, অপশান সি। এরপরে প্রশ্ন, ফরাসি বিপ্লবের কত বছর আগে নেপোলিয়ন ফরাসি সৈন্যবাহিনীতে লেফটেন্যান্ট পদে যোগদান করেন? সেটা হবে 4 বছর, অপশান সি। এরপরে আছে নেপোলিয়নের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হলো? নেপোলিয়নের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হলো কি? অপশান সি, অর্থাৎ কোড নেপোলিয়ন। এরপরে প্রশ্ন, এরপরে পাশের দিকে যে প্রশ্ন সেটা কি বলা হয়েছে দেখো, জাতীয়তাবাদ বলতে বোঝায়? তাহলে জাতীয়তাবাদ বলতে বোঝায় কি? জাতীয় চেতনা। এরপরে প্রশ্ন, হেটাইরিয়া ফিলিকে কথার অর্থ? এটা হবে স্বাধীনতার অনুরাগী। এরপরের প্রশ্ন, অক্সফোর্ড বক্তৃতামালায় শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করে তোলেন? এটা হবে আর্নল্ড টয়েনবি। এর পরের প্রশ্ন কি আছে দেখো, জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন? জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন, এখানে তোমাদের হবে 1769 খ্রিস্টাব্দ, অপশান এ। এরপরে প্রশ্ন, এ কন্ট্রিবিউশন, পরের প্রশ্ন দেখো 9 দেখে, এ কন্ট্রিবিউশন টু দ্য ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি বইটি লিখেছেন? এটা হবে কার্ল মার্কস, অপশান এ। এরপরে প্রশ্নগুলো দেখো কি বলা হয়েছে, জার্মানিতে ফ্লোটেন ভেরাইন তৈরি হয় মূলত যেখানে উপনিবেশ বিস্তারের জন্য? তাহলে সেটা হবে আফ্রিকায়, অপশান এ। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো, রাশিয়ায় রাজাকে বলা হতো জার, অপশান বি। এরপরে আছে ভাইমার প্রজাতন্ত্র গঠিত হয়েছিল জার্মানিতে, অপশান বি। তারপরে আছে মেইন ক্যাম্প রচনা করেন? মেইন ক্যাম্প কে রচনা করেন? সেটা হবে হিটলার, অপশান বি। তারপরে এপ্রিল থিসিস ছিল একটি রাজনৈতিক দলিল। রাশিয়ার শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় নিকোলাস। এরপরের প্রশ্ন, মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় 1938 খ্রিস্টাব্দে। গণতন্ত্রের অস্ত্রাগার হয়ে উঠেছিল? সেটা হবে আমেরিকা, অপশান ডি। এরপরে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি হয়েছিল আমেরিকায়, অপশান ডি। এরপরে আছে জাতিসংঘের খসড়া সংবিধানের নাম ছিল লিগ, এটা হবে লিগ কভেনান্ট। এরপরে প্রশ্ন, একেবারে শুরুতে ইউএনওতে সনদ রাষ্ট্র ছিল? এখানে হবে অপশান ডি, অর্থাৎ 51টি। তাহলে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এরপরের প্রশ্ন 2 দাগে যে প্রশ্ন, 2 দাগে এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, মহাদেশীয় অবরোধ প্রথা কোন বছর চালু হয়? এরপরে প্রোলেতারিয়েত কথার অর্থ কী? এরপরে আছে দেখো এই প্রশ্নগুলো যেগুলো আছে এগুলো দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, কি সত্য মিথ্যা নির্ণয় করে? প্রথম প্রশ্ন, রাজা ষোড়শ লুই বুর্জোয়াদের দাবি মেনে নিয়ে পদত্যাগ করেন? এটা এখানে ঠিক না ভুল বলা হয়েছে? এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে সার্বিয়া অস্ট্রিয়া আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়? এটা এখানে ভুল বলা হয়েছে, তাহলে এটাও ভুল, দ্বিতীয়টাও এখানে ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন দেখো, পার্ল হারবার আক্রমণের পিছনে ছিল লাল ফৌজ? তাহলে এই 3 নম্বরটা এটা এখানে ভুল বলা আছে। তারপর জানানো আছে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য রাষ্ট্র হলো 5টি, এটা এখানে ঠিক বলা হয়েছে। এরপরে রিয়ার দাগে যে প্রশ্ন আছে দেখো, তাহলে সি হলো। তারপর আচ্ছা, সি এর দাগে যেগুলো ছিল সেটা হচ্ছে আমাদের ম্যাপ প্রাণী, সেটা আমরা করবো না, আমরা চলে যাবো পরবর্তীতে ডিএর দাগের প্রশ্ন। নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি, ফরাসি জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়? এখানে তোমাদের সঠিক ব্যাখ্যা হবে বি, সঠিক হবে, জাতীয় সভার ওপর সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়েছিল। বিবৃতি 2 বলা হয়েছে নেপোলিয়ন ইউরোপীয় মানচিত্রের বিপুল পরিবর্তন ঘটায়? সেটা এখানে তোমাদের সি, সঠিক উত্তর হবে, যুদ্ধনীতির সাহায্যে তিনি ইউরোপের বেশ কয়েকটি দেশকে ধ্বংস করে দেন। এরপরের প্রশ্ন কি, বিবৃতি বলা হয়েছে জার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়? অপশান এ হবে সঠিক ব্যাখ্যা, তার নেতৃত্বে রাশিয়ায় আধুনিকীকরণের সূচনা হয়। এরপর 4 নম্বর বিবৃতি বলা হয়েছে ভার্সাই চুক্তির শর্তগুলি জার্মানদের কাছে অমর্যাদাকর ছিল? তাহলে এখানে সঠিক হবে অপশান এ, 1 নম্বর ব্যাখ্যা, জার্মান উপনিবেশগুলি
এখানে কেড়ে নেওয়া হয়েছিল এবং বিরাট অঙ্কের ক্ষতিপূরণ চাপিয়ে দেওয়া হয়েছিল। এরপরের প্রশ্ন যেগুলো আছে দেখো, সেখানে বলা আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তাহলে প্রথম যেটা বলা আছে দেখো, থার্মিডোরীয় প্রতিক্রিয়া, এখানে তোমাদের মিলবে রোবসপিয়ারের মৃত্যু। তারপর J.A. হবসন, এটা হবে রুজভেল্ট। তারপর সমাজতন্ত্রবাদী রাষ্ট্রগোষ্ঠী, সেটা হবে ওয়ারস চুক্তি। এবং আইজেন হাওয়ার, সেটা হবে V.I. লেনিন। এরপরে প্রশ্ন দেখো, 3 দাগে যে প্রশ্নগুলো আছে 2 নম্বর করে দেয়, 11টি প্রশ্ন 22 নম্বর দেওয়া হয়েছে, সেগুলো নেক্সট পেজে আলোচনা করো। প্রথম প্রশ্ন দেখো, ফ্রান্সে ফার্মিয়ের জেনারেলরা কি কাজ করতো। আচ্ছা, এটা হচ্ছে এর আগের স্কুলে আগের যে সেটা ছিল ওটা বাদ দাও, এখান থেকে দেখো। তো এটার উত্তর এখানে করবে। দ্বিতীয় প্রশ্ন কি, ট্রি অফ লিবার্টি কি, সেটা লিখবে। এবং 3 নম্বর প্রশ্ন বলা দেখো, কোন ডিক্রিগুলির দ্বারা নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ প্রথাকে কার্যকর করতে চেয়েছিলেন। এরপর মেটার্নিক তন্ত্র কি, তারপর জাতীয়তাবাদ কাকে বলে, ক্রিমিয়ার যুদ্ধে কবে কাদের মধ্যে হয়েছিল ক্রিমিয়ার যুদ্ধ। এবং এটা লিখবে কি, দ্বন্দ্বমূলক বাস্তববাদ বলতে কী বোঝো। তাহলে কার্ল মার্কস কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং দাস ক্যাপিটাল নামক 2টি গ্রন্থে তার দার্শনিক তত্ত্বগুলি ব্যাখ্যা করেছেন। তার মতে যে কোনো সমাজ ব্যবস্থায় সম্পদের উৎপাদন ব্যবস্থায় সমাজকে চালিত করে, শিল্প সমাজও তার ব্যতিক্রম নয়। এই উৎপাদনের উপর ক্ষমতা প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজের নানা শ্রেণীর মধ্যে এটা দ্বন্দ্ব চলে, যা দ্বন্দ্বমূলক বাস্তববাদ নামে পরিচিত। উন্মুক্তদান নীতি কি, লেনিনের এপ্রিল থিসিস কী কারণে গুরুত্বপূর্ণ। এরপরে সেরাজেভ হত্যাকাণ্ড কি, ফ্যাসিবাদের মূল কথা, অক্ষশক্তিতে কোন কোন দেশ ছিল, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কবে, কারা স্বাক্ষর করে, কোন ভীতি তোষণ নীতির জন্ম দিয়েছিল, আটলান্টিক সনদ কি এবং ভেটো কি। এগুলো হলো। এরপরে 4 দাগে যে প্রশ্ন আছে দেখো, নিজের প্রশ্নগুলির 7-8টি বাক্য উত্তর দেয়। এখানে 4 নম্বর করে দেওয়া হয়েছে 6টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কি, তারপর তার পটভূমি, শপথ এবং ফলাফল লিখবে টেনিস কোর্টের শপথে। এরপরে দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলাটা কতটা যুক্তিযুক্ত, তাহলে এই পয়েন্টগুলো করবে। এরপরের প্রশ্ন দেওয়া আছে দেখো, বিসমার্ক কোন কোন যুদ্ধের মধ্য দিয়ে জার্মানিকে ঐক্যবদ্ধ করে তোলেন, তার জার্মানির ঐক্য আন্দোলন, সেখানে জ্বলবে, এটা লিখবে 1 নম্বর লিখবে। তারপর দ্বিতীয় লিখবে বিসমার্কের ভূমিকা, প্রাশিয়া ডেনমার্ক যুদ্ধ, প্রাশিয়া অস্ট্রিয়া যুদ্ধ, প্রাশিয়া ফ্রান্স যুদ্ধ, এই পয়েন্টগুলো করে দেবে। তারপরে দেখো প্রশ্ন 4 নম্বর, ফ্রান্সে দেরিতে শিল্প বিপ্লব হয়েছিল কেন, তার রাজনৈতিক অস্থিরতা, শিল্প সহায়ক উপাদানের অভাব, পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে তারতম্য, সামন্ততান্ত্রিক প্রবণতা এবং উন্নত পরিষেবার অভাব। এরপরে 5 দাগের প্রশ্ন ছিল কি, 1929 খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনীতি কেন মহামন্দার কবলে পড়েছিল, তাহলে মহামন্দার কারণ বলে কৃষি সংকট, মার্কিন বাণিজ্যে সংকোচন, ঋণ বৃদ্ধি এবং শেয়ার বাজারে ধস, এই পয়েন্টগুলো করে দেবে। তারপরে প্রশ্ন দেখো আছে, ভার্সাই সন্ধির সামরিক শর্তগুলি আলোচনা করো, তাহলে ভার্সাই সন্ধির সামরিক শর্ত, এই পয়েন্টগুলো এখানে করবে। তার পরবর্তী প্রশ্ন কি আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিলেন, তাহলে হিটলারের ভূমিকা, ভার্সাই সন্ধি অমান্য এবং আগ্রাসী নীতি, এই যে স্পেন, অস্ট্রিয়া এবং চেকোস্লোভাকিয়া এবং মোমাল বন্দর দখল, পোল্যান্ড ইত্যাদি করবে। ঐতিহাসিকদের মতামত বলে এই অবধি লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। এরপরে প্রশ্ন ছিল কি, তাহলে 7 দাগের প্রশ্ন হলো। 8 দাগের প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন টোটাল ওয়ার বলা হয়েছে, তাহলে এই পয়েন্টগুলো তোমরা এখানে করবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো, এই 4 দাগের প্রশ্ন অবধি ইতিহাসের। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর ইতিহাসে দেখো 1, 2 এবং 3 এবং 4 নম্বর দাগে যে প্রশ্নগুলো ছিল এই 9-10 নম্বর স্কুলের থার্ড সামেটিভের জন্য সমস্ত প্রশ্নের উত্তর আমি আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।